সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচ্য বিষয় বেগম জিয়ার বিরুদ্ধে ওয়ারেন্ট এবং রাজনীতি। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব কাজী আব্দুল হান্নান, রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব রুহিন হোসেন প্রিন্স, এবং রয়েছেন আওয়ামী লীগ নেতা রাজনৈতিক বিশ্লেষক জনাব সুভাষ সিংহ রায়। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি, আমাদের আলোচনায় আপনি অংশ নিতে পারবেন, এই জন্য আপনাকে ফোন করতে হবে। আপনার যে নাম্বারগুলি পর্দায় দেখতে পাবেন সেই নাম্বারে, এছাড়াও ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। বাংলাদেশের রাজনৈতিক সহিংসতায় উদ্বিগ্ন জাতিসংঘ, শান্তিপূর্ণ উপায়ে সংকট সমাধানের আহ্বান। একটি মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে বলে অভিযোগ স্থায়ী প্রতিনিধি। হরতাল অবরোধ কার্যকর না হওয়ায় মানুষ পুড়িয়ে ভীতি সৃষ্টির চেষ্টা করছে বিএনপি জামায়াত চক্র, বললেন প্রধানমন্ত্রী। বার্ন ও প্লাস্টিক সার্জারি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন। মামলার অচলাবস্থা কাটাতেই বেগম জিয়ার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা, জানালেন দুদকের আইনজীবী। পরবর্তী করণীয় নিয়ে এখনো সিদ্ধান্ত নেননি বিএনপির আইনজীবীরা। খুলনায় হানিফের উপস্থিতিতেই আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, আহত 5। এবং মেলবোর্নে বাংলাদেশের ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়া। ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে 92 রানের হার, হতাশ টাইগার ভক্তরা। আমরা শিরোনামগুলো দেখলাম। আমাদের যে বিষয়টি আজকে বেগম জিয়ার বিরুদ্ধে ওয়ারেন্ট এবং রাজনীতি বলতে আরো অন্যান্য বিষয়গুলো আসবে। তো আমরা কাজী আব্দুল হান্নান, আপনাকে দিয়ে শুরু করবো এই কারণে, যেহেতু আপনি সাংবাদিকতা জীবনের একটা বিরাট অংশ, আপনি আদালত বিষয়ে আপনি একটু বিশেষজ্ঞ, আপনি আদালত এবং সংসদ একটু বেশি আপনি এই বিষয়ে রিপোর্ট করেন। আমরা জানি যে গতকাল আদালতে হাজির না হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এ নিয়ে গতকালও ব্যাপক আলোচনা ছিল, আজকে আলোচনা চলছে। বিএনপি, আমরা যদি দেখি যে আজকের পত্রপত্রিকাগুলো, বিএনপি চেয়ারপারসন অফিস প্রস্তুত ছিল যে কোনো মুহূর্তে বেগম জিয়াকে গ্রেফতার করা হতে পারে, এরকম ধরনের একটা প্রস্তুতি তারা নিয়ে রেখেছিল। আবার এটা দেখি যে বিএনপি পন্থী আইনজীবীরা, সিনিয়র আইনজীবী TH খানের পাশে আলোচনা বসেছিলেন। সেখানে আরেক সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, উনি এটাও বলছিলেন যে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, সরকার যদি তাকে গ্রেফতার করতেই চায় তাহলে অনুরোধ জানানো হবে খালেদা জিয়া বর্তমানে যে কার্যালয়ে আছেন সেখানে তাকে গৃহবন্দী করে রাখা যায় কিনা তা বিবেচনা করতে, যেহেতু তিনি অসুস্থ, তিনি নিজের লোকদের মাঝে ভালো থাকবেন, এতটুকু উনি বলেছিলেন সাংবাদিকদের কাছে। কিন্তু তারপরে অন্যান্য আইনজীবীরা তাকে থামিয়ে দেন। মানে বিএনপির মধ্যে বিষয়টা ছিল যে হ্যাঁ, সরকার তাকে গ্রেফতার করলে গ্রেফতার পরবর্তী বিষয়গুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করছিল। কিন্তু আমরা শুরু থেকে দেখি যে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল যেটা বলছিলেন যে আদালতের একটা রুটিন কাজ, মানে যেহেতু উনি দীর্ঘদিন ধরে আদালতে যাচ্ছেন না, আমরা যদি দেখি যে 2008 থেকে নিয়ে 2015 এই এত বছরের মধ্যে, প্রায় 7 বছরের মধ্যে 63টি কার্য দিবসে উনি মাত্র 7 দিন গিয়েছেন। স্বাক্ষর গ্রহণ শুরু করা যাচ্ছে না, অতএব রুটিন। এবং এখানে যে পর্যায়ে এসেছিল সেই পর্যায়ে এখানে হয় আদালত তাকে সময় দিতে হতো, অথবা গ্রেফতারি পরোয়ানা জারি ছাড়া কোনো এগোনো যাচ্ছিল না, এটাই উনি বলেছেন। তো এইটা সেই রুটিন প্রক্রিয়া। তো আপনি বিষয়গুলো একটু বিস্তারিত যদি আপনার কাছে শুনতে চাই আমরা। ধন্যবাদ আপনাকে। আমি এর সাথে আরেকটু যোগ করতে চাই। আপনি যে বর্ণনাগুলি দিলেন তার পাশাপাশি কিন্তু আরো একটি বিষয়ে বিশেষ তাৎপর্যপূর্ণ, সেটি হচ্ছে আজকেই বিভিন্ন প্রচার মাধ্যমে খবর আছে যে বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জন্য জাতিসংঘ এবং আরেকটি মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে এই গ্রেপ্তারি পরোয়ানার জন্য। তাহলে এটাকে সামনে রেখেই আমাদের কিন্তু আলোচনাটা হওয়া দরকার। বেগম জিয়াকে সরকার গ্রেপ্তার করবে, এই প্রশ্নটা কেন উঠছে? আমার প্রশ্ন এই জায়গায়, কারণ মানে আপনি বলছেন যে সরকার তো গ্রেফতারি পরোয়ানা জারি করেনি, বা সরকার করেছে কি করেনি সে বিতর্ক অনেক পরের। প্রথমত হচ্ছে দুদকের আইনজীবী যেটা বলছেন সেটাই শুধু নয়, তার আগে আমাদেরকে বিবেচনা করতে হবে যে
একটি বিচার কাজ চলছে, বিচার কাজের সময়ে যদি চার্জ ফ্রেম হয়ে যায় তাহলে আমরা জানি যে যে কোনো ফৌজদারি মামলায় আসামির উপস্থিতিতেই সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা হয়। এবং আমরা বেগম জিয়ার এই মামলায় লক্ষ্য করেছি যে বারবার আদালত সময় দিচ্ছেন, তাকে সাক্ষীর জন্য উপস্থিত হওয়ার জন্য বলা হচ্ছে, তিনি কয়েক তারিখ পর পর এক একদিন যাচ্ছেন। বিভিন্ন কারণে তার আইনজীবী বিভিন্ন কারণ দেখিয়ে সময়ের আবেদন জানান এবং যে কারণে মামলার দীর্ঘসূত্রিতা চলছে। এটা আপনি নিজেও বললেন যে এত বছর একটি বিচার কাজ শেষ করা যাচ্ছে না। এটা কিন্তু শুধু বেগম জিয়ার মামলা নয়, সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে যত ধরনের দুর্নীতি মামলা হয়েছে আমরা প্রতিটি ক্ষেত্রে এই একই অবস্থা লক্ষ্য করি এবং পরবর্তীতে যার যখন সুবিধা মতন সময় হয়, যখন যিনি সরকারে থাকেন তিনি সেই মামলাগুলি প্রত্যাহার করে নেন এবং কালক্ষেপণ করে এই মামলা প্রত্যাহারের জন্যই দিন গুনতে থাকেন। বেগম জিয়ার এই মামলায় সরকার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেনি, জারি করেছে আদালত তার বিচারিক কার্যক্রম পরিচালনা করার জন্য যে বিচারিক প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার অংশ হিসাবে। এই বিষয়টি কিন্তু আমরা যারা প্রচার মাধ্যম গণমাধ্যমে কাজ করি আমরা কতটুকু যথাযথভাবে জনমনে প্রতিষ্ঠিত করতে পেরেছি এ নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই যদি না থাক, সন্দেহটার কারণটা হচ্ছে যে আমরা যদি সঠিকভাবে এই প্রচারণার জায়গায় আদালতকে আদালতের জায়গায় প্রতিষ্ঠিত করতে সক্ষম হতাম তাহলে বিদেশি সংস্থা, দাতা সংস্থা কিংবা জাতিসংঘের কোনো অর্গানাইজেশন তাদের কাছে তাদের এই স্টেটমেন্টটি তারা তো আমাদের প্রচার মাধ্যমের প্রচারের কাছ থেকে অথবা রাজনৈতিক প্রচারণার কারণেই তারা তথ্যটা পেয়েছে। এখন ব্যর্থতাটি কার, কে সফল হয়েছে? আমি বলবো বিএনপি এই জায়গায় অত্যন্ত সুচতুরভাবে নয়, কৌশলীভাবেই সফল হয়েছে। সে জনমনে এবং দেশের বাইরে এটি প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে যে সরকার বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করিয়েছে। এই ব্যর্থতার জায়গা থেকে আমাদেরকে বিষয়টা বিবেচনা করতে হবে। তাহলে তো বিএনপি রাজনৈতিক কৌশলে এই ক্ষেত্রে সফল হয়েছে, যেটা কাজী আব্দুল হান্নান বলছেন। তো এবং আমরা দেখি যে বিএনপির গতকাল এবং আজকের কর্মকাণ্ড সেইভাবেই হচ্ছে যে বেগম খালেদা যে গ্রেফতার হলে কি হবে, পরবর্তী নির্দেশনা কি হবে, জেলায় জেলায় কি হবে, সেইভাবেই তারা করছে। এটাকে আদালতের বিষয়টিকে তারা আমলে নিচ্ছে না। না, ধন্যবাদ। আমার মনে হয় কথা আপনিও যেভাবে বললেন এটা যথার্থ। আর তার আগে আমি একটু বলতে চাই, বিশেষ করে হান্নান ভাই এই আলোচনাটা করতে যে কয়েকটা দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন, আমি ওইটা রিপিট করতেছি এবং খুবই কারেক্টলি করেছে। যে আমরা অনেকদিন ধরে দেখছি যে আমাদের একটু রাজনীতিবিদদের, বিশেষ করে যারা সিনিয়র, তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হলে সে দুর্নীতি হোক আর অন্য হোক, মনে হয় অনেকদিন অপেক্ষা করতে থাকেন যে কীভাবে ক্ষমতায় আসা যায়। এবং ক্ষমতায় আসলে সেটা আইনি হোক বেআইনি হোক সেটা পরের ব্যাপার, এটা একটা মিথ দাঁড়িয়ে গেছে যেন এটা উজ্জ্বল হবে এবং সেই বাস্তবতাটাই কিন্তু আমরা দেখতে পাই। এবং এই সব ঘটনাবলীতেই এইটা একটা পারসেপশন দাঁড়িয়ে গেছে মানুষের মধ্যে যে এই ঘটনাবলীর যতই আইনি ভিত্তি থাকুক না কেন এর রাজনৈতিক কারণটাই একটা প্রধান। এটা একটা মিথ হিসাবে দাঁড়িয়ে গেছে বলে আমি মনে করি। কিন্তু এই জায়গার ব্যাপারে আমার পরিষ্কার বুঝতে এরকম যে আমরা অনেকদিন ধরেই জানি এই মামলাটা, এবং এই মামলার সাধারণ খবরাখবর রাখলে আইনবিদদের সাথে কথা বলে বা এই ধরনের আলোচনার মধ্য দিয়ে আমরা কিন্তু একটা অনিবার্য যে পরিণতি এখন দেখছি এটাই হওয়া দেখছিলাম। বিশেষ করে হাজিরা না দেওয়ার কারণে হয়তো ওয়ারেন্টের কোশ্চেনটা চলে আসছে, কিন্তু হাজিরা নিয়মিত দিলে হয়তো এইটা আরো বিচারের জন্য আরো এগিয়ে যেত এবং যতটুক তথ্য প্রমাণ সাক্ষ্য প্রমাণ যতটুক বোঝা যায় তাতে মানুষ সাধারণভাবে একটা ধারণা করছে অনিবার্যভাবে হয়তো একটা শাস্তির দিকে যাচ্ছে। এটা আমি হয়তো একটু বাড়তি বললাম কিনা জানি না, কিন্তু সাধারণভাবে আমি আইনবিদ বন্যদের সাথে কথাবার্তা বলে যেটা শুনেছি বুঝেছি সেটাই আমি উল্লেখ করলাম। আপনি দেখুন যে এই মামলার গতিধারা যেখানে চলে আসছে আসাটাই স্বাভাবিক, কিন্তু তার মধ্যে জামাতকে সাথে নিয়ে বিএনপি এবং তার দল যে তথাকথিত রাজনৈতিক আন্দোলনে যার প্রধান উপাদান হচ্ছে সন্ত্রাস নির্ভরতা, এইটাকে নিয়ে যে আছে তার মধ্যে এইটাকে সে ফেলে দিতে পেরেছে। আমার বিবেচনায় এইটা একটা অন্য ধরনের সফলতা এবং সে খুবই স্বাভাবিক, এটাই চাইবে। আমি অস্বাভাবিকতা দেখি না যে এইটাকে ওর যে আইনি রূপটার বাইরে এর যদি রাজনৈতিক রূপটা দেখাতে পারে তাহলেই হচ্ছে সে সফল হতে পারবে।
এবং আমার বিবেচনা আমিও তাই মনে করি, আমি হান্নান ভাইয়ের সাথে একমত, বিশেষ করে জাতিসংঘের মহাসচিবের প্রতিনিধির উদ্বেগ, এটা আমার কাছে খুব বোধগম্য না বললে আবার ভুল বলবো, বোধগম্যই। কারণ আমরা রাজনীতিবিদরা, বাংলাদেশের রাজনীতিবিদরা, আমরা বিদেশের কাছে ধর্ণা এমন ভাবে দেই, আমরা সব বিষয়ই এটা ধর্ণা দিয়ে নিজেকেই ওই জায়গা থেকে কিছু কথা বললে ওইটাই যেন আমাদের কাছে একটা প্রধান হয়ে গেল, কিন্তু আমরা কখনো বাংলাদেশের মানুষের কাছে যাচ্ছি না। যদি এই যে মামলা নিয়ে এখানে কথা হচ্ছে, এই মামলাটা বেআইনি হয় বা কিছু হয়, এই ব্যাপারে যে দলই হোক, আমার দল হলে এটা তো মানুষের কাছে আমার যাওয়া দরকার ছিল। এমন হইতে পারে, আমরা জানি রাজনীতিতে অনেক সময় ভিকটিম করে বেআইনি ভাবে অনেককে সাজা টাজা দেওয়ার প্রবণতা অতীতে আমরা দেখি নাই, বলা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসা না। কিন্তু আমি বলছি সেটা তো তাহলে তো ওই জায়গায় প্রধান ভূমিকাটা নিতে হবে, কিন্তু আমরা সেই ভূমিকাটা দেখছি না, দেখি হচ্ছে বিদেশে লবি, তার পজিশন, এই জায়গাটাইকে আমরা প্রধান দেখি। কিন্তু আমি মনে করি যে আমাদেরকে এই জায়গা থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি, তাহলে আর একটা খারাপ জায়গায় যাব। সুতরাং আইনকে আইনের মতো চলতে দিতে হবে, সেই জায়গায় দিতে হবে, রাজনৈতিকভাবে কাউকে ভিকটিম না করাই বেস্ট। কিন্তু আমাদের প্রচার যন্ত্র, উনি প্রচারের কথা বললেন, আমি ওই প্রচার যন্ত্র বলছি না যে মানে সেটা আপনারা মূল্যায়ন করবেন যে মিডিয়া কি করছেন, কিন্তু আমরা যারা বড় দলগুলো দেখি, তারা তাদের দিক থেকে যে প্রচারের ধারা সূচনাটা করেন, তার মধ্যে কতটুকু সত্য থাকে, কতটুকু মিথ্যা থাকে, কতগুলো মিথ্যাকে কতবার মিথ্যা বলে সত্য বানানো যায়, এই উপাদানটাই কিন্তু প্রধান থাকে। সেইটার ফাপড়ে আমি আশা করব যে আইনও পা দেবে না, সাংবাদিক মহলও পা দেবে না, আমরাও কেউ পা দেব না, আইনকে আইনের গতিতে চলতে দেব। তাহলে বোধহয় এটা একটা ভালো ইনস্ট্যান্ট হবে আমাদের ভবিষ্যতের জন্য। জি জনাব সুভাষ সিংহরা, এখানে আমি একটা কথা বলতে চাই, যেটা জনাব কাজী আব্দুল হান্নান বললেন যে প্রচার মাধ্যম যেভাবে, এটা যে আদালতের বিষয়, আদালতের রুটিন ওয়ার সেই হিসাবে হয়েছে, কিন্তু বিএনপি এটাকে নিয়েছে যে পলিটিক্যালি নিয়েছে এবং পলিটিক্যালি প্রচারটাই বেশি পেয়েছে। আমি এখানে, আপনি আওয়ামী লীগের একজন নেতা, সেই হিসাবে দেখতে চাই এটাকে আরও, যেটা যদি বলা হয় বিএনপি যে এটাকে যেভাবে নিয়েছে, এটাকে আরও সহযোগিতা করেছে আওয়ামী লীগের কিছু কিছু মন্ত্রী। যদি বলি যে আদালত বলছে, আদালতের বা বাদী পক্ষের আইনজীবী বলছে আর আদালতের রুটিন ওয়ার্ক, কিন্তু এই ঘটনাটা হওয়ার পরপরই আমরা দেখি সরকারের একজন মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী তো বললেন যে কোনো সময় খালেদা জিয়াকে গ্রেফতার। আমরা দেখি যে সরকারি দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক যেন হাসান মাহমুদ বললেন সরকার দ্রুত খালেদা জিয়াকে গ্রেফতার করুক, জনগণ সেটা চায়। স্বাস্থ্যমন্ত্রী বললেন, আজকে দেখলাম যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ সাহেব বললেন বাকি জীবন খালেদা জিয়াকে কারাগারেই কাটাতে হবে। তো বিএনপি যেটা চাচ্ছে, বিষয়টা আদালতের বিষয় না হয়ে এটা পলিটিক্যাল বিষয়। তো আমাদের মানে আপনার দলের কিছু নেতা বা মন্ত্রী, তারাই তো এটাকে তৈরি করে বিএনপির হাতে ওইভাবে তুলে দিচ্ছেন যেন বিএনপি ভাবে বলতে পারে। আপনি কি বলবেন? এটা আমার মূল্যায়ন, আপনি কি বলবেন এই বিষয়ে? জুবায়ের ভাই খুব কঠিন প্রশ্ন করেছেন, উত্তর দিতে আমি পারবেন আপনি? একটু সহজ করে বলার চেষ্টা করি। দুইজন বক্তা যেভাবে বললেন, যেমন কাজী হান্নান ভাই যেটা বলেছেন সেটা একেবারে চুলচেরা বিশ্লেষণ করেছেন। সেখানে উনি ভুল বার্তার কথা বলেছেন। আমি আজকে বই মেলাতে কম করে হলেও প্রায় 500-র উপরে মানুষের সাথে কথা বলেছি। আমার সাথে ছবি তুলেছে আমাকে যারা পছন্দ করে প্রায় 200-র উপরে, আমি ধরে নিচ্ছি, মানে ওই তো কোনই নাই। তারা কিন্তু একটা জিনিস সবাই বলেছে যে আপনারা রাজনীতিবিদরা, বিশেষ করে আমাকে দেখে যখন বলেছে, আপনারা কিন্তু মানুষকে বোঝাতে ব্যর্থ হচ্ছেন, যেটা কিন্তু কাজী হান্নান ভাই কিন্তু বলবার চেষ্টা করেছেন এবং বলেছেন। এই মামলার অনিবার্য পরিণতির কথা কিন্তু প্রিন্স ভাই বলেছেন। এখন কিন্তু মানুষ কিন্তু এটা ধরে নিচ্ছে, বা বিএনপির নেতারা যেটা বলছেন রাজনৈতিক প্রতিহিংসামূলক, মানুষও বা সাধারণ জনগণও বা অনেকে এটা বিএনপির কথাটাকেই এটাকে সত্যি বলে ধরে নিচ্ছে এবং সরকার রাজনৈতিক কারণে এটা করছে এটা বলে ধরে নিচ্ছে। এবং আমরা দেখি যে যখন রাজনৈতিক নেতৃবৃন্দ এই বিষয়ে কথা বলেন তখন সেটাকে আরো বেশি ভাবে গ্রহণ করে যে আসলে তো আসলে এই বিষয়টা কি যে রাজনীতি নেতৃবৃন্দরা আমরা জ্ঞান হওয়ার পর থেকে দেখে আসছি কথা তারা বলেই, আর আমাদের দেশে কিন্তু কথারই রাজনীতি। আপনি গ্রামে গঞ্জে যান, প্রতিটা এই অনুষ্ঠান যখন চলছে দেখবেন বাংলাদেশের সব সড়কের পাশে, মানে আমাদের মহাসড়ক বলি, পাশের দোকানের চার দোকানে এই টেলিভিশনের অনুষ্ঠান চলছে এবং তারা বহু মানুষ, বহু শ্রেণীর মানুষ দেখছে, বহু বিভিন্ন বয়সী মানুষ দেখছে এবং তারা তাদের মতো করে মন্তব্য করছে। রাজনীতিতে এই কথার সর্বস্বতা কিন্তু আগেও ছিল, কিন্তু এখন এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে এবং কথারকে ধরা হচ্ছে
এবং কথার মার প্যাচ ধরা হচ্ছে এবং তারপরে কথা বলা হচ্ছে। আমি সোজা করে বলি, এই যে মামলাটি, এই মামলাটি বেগম খালেদা জিয়া তিনি নিজেও বুঝেছেন যে এই মামলার অনিবার্য পরিণতি কি। আমি আদালত, সরকার এইসব বিষয়ে কাজী হান্নান ভাইয়ের উপরে ছেড়ে দিলাম। তার নিজেরও ধারণা, আমার ধারণা, যে তিনি জানেন যে এই মামলায় তিনি এমনভাবে ফেসে গেছেন যে আমরা আদালতে যেহেতু বিচারাধীন বিষয় আছে, না না বিচার আমরা এইভাবে অনিবার্য পরিণতি বলবো না। আপনি অনিবার্য পরিণতি আমরা বলবো না, এটা হয়তো আপনি আওয়ামী লীগের একজন লোক হিসেবে বলতে পারেন, কিন্তু আমরা এখানে এইভাবে বলতে চাই না। যাই হোক, না আমি ওই বিশ্লেষণ করছি না তার সাজা হবে কি হবে না, কিন্তু ট্রাস্ট আইন যেটা, সেই আইনের ফাঁকে তিনি পড়ে গেছেন, যে এটা আইনজীবীদের বিশ্লেষণ থাকবে, যুক্তি পাল্টা যুক্তি। আমি এখনো মনে করি আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক সারা বাংলাদেশে, আমি যেটা আপনাকে বলছিলাম যে বিএনপিকে আরো সুবিধা করে দিয়েছে কিনা আওয়ামী লীগ, নেতা গোছের এই বিষয়ে আপনি কি বলবেন? নেতা গোছের মানুষ, ওই প্রশ্নটা আসছি আমি। নেতা গোছের যারা ছাড়া কেন্দ্রীয় নেতা, জেলা পর্যায়ের নেতা এবং উত্তীর্ণ নেতা, এর বাইরে যারা আওয়ামী লীগের সমর্থক আছে, বিশাল একটা সমর্থক শ্রেণী আছে, অংশ আছে, সেই অংশ মনে করে যে বেগম খালেদা জিয়া যদি এই মুহূর্তে আদালতের কারণেই হোক, সরকারের সিদ্ধান্তের কারণে যদি গ্রেপ্তার হয়, তাহলে পরিস্থিতি জটিল হবে। এটা কর্মীরা মনে করে, আমি যতটুকু তাদের কাছ থেকে বার্তাটা পেয়েছি। এখন এই পরিস্থিতি উত্তরণ, এই পরিস্থিতিতে কিভাবে আরো জটিল পরিস্থিতি না হয়, কারণ সময়টা বেশ খারাপ। কেন জাতিসংঘ যখন একটা বিষয় বিবৃতি দেয়, সেই বিবৃতিটা কিন্তু বাংলাদেশের সকল অঞ্চলে মানুষরা কিন্তু জানতে পারছে এখন, এই মিডিয়ার কল্যাণে ভালোটাও জানতে পারছে, খারাপটাও জানতে পারছে। এখান থেকে এই জটিলতার এই ফাঁক দিয়ে বাংলাদেশের স্বাভাবিক রাজনীতির প্রক্রিয়া ফিরিয়ে আনা, যেমন আমার একজন বয়োজ্যেষ্ঠ, আপনারা হয়তো পরিচয়, আপনার ইয়ারমেটি, যিনি এখন সরকারি কর্মকর্তা, সে সকালে আমার ফোন করে বলেছে যে আপনারা যদি সতর্ক না হন, আপনারা যদি সব বিষয়ে যদি দৃষ্টি না রাখেন এবং চোখে চোখে না রাখেন সবকিছু, তাহলে কিন্তু আপনার জটিল পরিস্থিতির মধ্যে পড়ে যাবেন। কেননা বাংলাদেশকে সংকটে ফেলবার জন্য, বাংলাদেশকে একটি মানে করুণ পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য যে লক্ষ্যটি, সেই লক্ষ্যটি বাস্তবায়ন করে ফেলবে। আমাদের এই যে কথাবার্তা, এটা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমি যেগুলো প্রসঙ্গ উল্লেখ করলাম, আমি নাইবা উল্লেখ করলাম, এই প্রসঙ্গগুলো কিন্তু পরিস্থিতি জটিলতার দিকে অনেক সময় নিয়ে যায়, যেগুলোর ব্যাখ্যা কিন্তু অনেক সময় অন্যভাবে দিতে হয়, এবং এই ব্যাখ্যার অনেক সময় মানুষের কাছে বোধগম্য। আপনি স্বীকার করে নিলেন যে হ্যাঁ, আওয়ামী লীগের নেতারা এটা করার কারণে এটা হচ্ছে। তার কাছেই জানতে চাইবো যে আপনি যথার্থভাবেই বলেছেন যে পরিস্থিতি যে জায়গায় যাচ্ছে তাতে জটিলতা দিন দিন বাড়ছে। আমিও মনে করি যে সরকারি দল বা বিরোধী দল নয়, আমরা যারা এ নিয়ে কথা বলছি, আমরা প্রত্যেকেই বিষয়টির রাজনৈতিক তাৎপর্যটাকেই সামনে আনছি। আমরা কিন্তু আইনি গুরুত্বটাকে অনেকটা পেছনে ফেলে দিয়েছি, যার জন্যে অনেকে বুঝছেনই না, যার জন্যে একটি বিষয় কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ এবং বাংলাদেশের ভবিষ্যৎ প্রশ্নে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, গুরুত্ববহ হয়ে উঠছে। সেটি হচ্ছে আইনের শাসনের কি হবে। আইনের শাসনের প্রশ্নে যদি এই ঘটনাটিকে আমরা সামনে আনি, তাহলে এর বিচারিক বিষয় নিয়ে আমি কথা বলবো না। বেগম জিয়ার মামলাটি বেগম জিয়া নির্দোষ প্রমাণ করতে পারবেন কি পারবেন না, বা তার শাস্তি হবে কি হবে না, ও দায়িত্ব আদালতের। ওই জায়গায় আমরা কথা না বলেও আমরা এটুকু বলতে চাই যে আজকে রাজনৈতিকভাবে বিষয়টিকে সামনে এনে আমরা কোন অবস্থা সৃষ্টি করেছি জাতির সামনে। এখন কিন্তু আজ দুদিনে একটি প্রশ্ন সামনে এসে গেছে যে বেগম জিয়ার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, ওনাকে অ্যারেস্ট করে আওয়ামী লীগ বা সরকার কি হজম করতে পারবে? প্রশ্নটি কিন্তু এখানে দাঁড়িয়ে গেছে। যদি আদালতের বিষয়টি যদি হজম করতে পারে বা না পারে, সেটার চাইতে বড় কথা, আমরা একটি, আমার দৃষ্টিতে আরো গভীরতর একটি সংকট আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমার মনে হয়েছে আজকে মহানগর পুলিশের পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে নোটিশ পেলে, আমরা নোটিশ এখনো পাইনি, নোটিশ পেলে আমরা দেখব কি করা যায়। প্রশ্ন হচ্ছে মহানগর পুলিশ এখানে দেখার কে? কারণ সে হচ্ছে রাষ্ট্রের একটি মাধ্যম, যে মাধ্যম আদালতের আদেশটাকে নির্দেশ পালন করবে, কার্যকর করে আদালতে যা বলেছে সেটি পালন করবে।
সে আগে বলছে যে পাওয়ার পরে আমি দেখব। তার মানে কোর্টের অর্ডার পালন করা তার যে সাংবিধানিক দায়িত্ব, সেই দায়িত্ব থেকে সে সরে যাচ্ছে, প্রথম কথা। দ্বিতীয়ত, আমরা প্রত্যেকটি সংবাদ মাধ্যমে গতকালকেই লক্ষ্য করেছি যে আদালত কর্মচারী গতকালই 3টি থানায় নোটিশ পৌঁছে দিয়েছে, অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সে ইয়ের উপরে, এক্সিকিউট করার জন্য থানার উপরে। থানা তো বলছে পায়নি, আর থানা বলছে পায়নি। এই যে সংকটের জায়গাটি, আমি এই সংকটের জায়গাটির কথা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনায় আনতে চাই যে একদিকে আদালত হচ্ছে দেশের আইনের শাসন প্রতিষ্ঠার জন্য একটি প্রতীকী অর্গানাইজেশন, যে অর্গানাইজেশন সর্বোচ্চ ক্ষমতা রাখে। সেই অর্গানাইজেশনকে সহযোগিতা করা সরকার এবং রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানের দায়িত্ব। আদালতের মূল উদ্দেশ্য না হান্নান ভাই, আদালতের মূল উদ্দেশ্য তো হচ্ছে যে আগামী 4 মার্চ যেন ব্যক্তি উপস্থিত থাকে আদালতে। এখন আমার প্রশ্ন তো সেখানে নয়, আমার প্রশ্ন হচ্ছে এই যে আদালতের আদেশ নিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করা, যেটি আদালতকে একটি ঠুটো জগন্নাথের প্রতিষ্ঠানে পরিণত করার শামিল হয়ে দাঁড়িয়েছে। আদালত মিথ্যা বলছে কি বলছে না, পুলিশ মিথ্যা বলছে কি বলছে না, এই প্রশ্নগুলো জাতির সামনে চলে আসছে, তুলে আনা হচ্ছে। রাজনীতির জায়গায় রাজনীতিকে সমর্থন করতে যে, রাজনীতিকে ইন্ধন যোগাতে যে, আমরা রাজনীতির কথা তো বলছি, আমরা রাজনীতির আরেকটি বিষয়ে আসতে চাই যে এখন বহুল আলোচিত বিষয় যে জনাব মাহমুদুর রহমান মান্নার বিষয়টা। রাজনীতিতে একটু বিষয়টি পরিবর্তন হয়েছে। আমরা দেখি যে গতকাল আমরা জনাব মাহমুদুর রহমান মান্নাকে এতদিন আমরা জানতাম যে না বিএনপি না আওয়ামী লীগ, উনি আওয়ামী লীগের সদস্য, আগে সাংগঠনিক সম্পাদক ছিলেন, উনি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেননি, আওয়ামী লীগও তাকে বাদ দেয়নি, এরকম একটা অবস্থা। এর মধ্যে উনি ইয়ে করেছেন, নাগরিক ঐক্য করেছেন, এবং নাগরিক ঐক্য করে উনি একটা, আমরা জানতাম যে আমরা সবার কাছে এটাই ছিল যে উনি একটা তৃতীয় পক্ষ কথা বলছিলেন। তো এর মধ্যে আমরা দেখি যে গতকালকে সেই তৃতীয় পক্ষ বা সে নাগরিক ঐক্যের সেই নেতা সম্পূর্ণভাবে আমরা দেখি যে এখানে বিএনপির আইনজীবীরা তার জামিনের জন্য আবেদন করেছেন, এবং বিএনপির আইনজীবীরা স্লোগান দিয়েছেন, মান্না তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। সবকিছু মিলিয়ে রাজনীতিতে একটা ব্যাপক পরিবর্তনের একটা যে মানে তাহলে, এবং যেটার কারণে আমরা দেখি যে আপনার দলের অনেকেই যেটা বারবার বলার চেষ্টা করতেন যে তৃতীয় পক্ষ বা এই ধারাটা হচ্ছে বিএনপির ধারা। কালকে আদালতে সেই জিনিসটাই কি হয়ে গেল না? আপনি কি বলবেন এই বিষয়ে? না, আমাকে যদি বলেন পুরো মান্না ভাইয়ের বিষয়টা নিয়ে তো আমরা কয়েকদিন ধরে আলোচনা করছি, আমি জানি না শব্দটাকে কিভাবে নেবেন। যে উনি দেখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, সর্বশেষ বলতেন যে আমি আওয়ামী লীগেরই আছি, আবার আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেননি, আওয়ামী লীগও তাকে বাদ দেয়নি বলতেন, এবং একটু বিকল্প গড়ে তোলার কথা বলেছেন। এবং আমরাও অনেক সময় তার সাথে যুগপৎ-ধারাও প্রোগ্রাম করেছি। এটাই সত্য, এটার কোনো মানে তথ্যের কোনো তো বিভ্রাট হওয়ার কোনো সুযোগ নাই যে দুই মেরুর বাইরে বিকল্প গড়ে তোলার জায়গাটা এইটাই। আমি প্রথম বলবো যে সেটি বিবেচনা করে যদি দেখি, তিনি এই যে দুই মেরুর বাইরে বিকল্প গড়ে তোলার কথা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জনগণের সামনে যেটা বলেছেন, এটা বলে তিনি আরেক ধরনের প্রতারণাও করেছেন। আমি জানি না শব্দটা কঠিন হয়ে গেল কিনা, কিন্তু করেছেন এটা পরিষ্কার বোঝা যায়। তারপরে যে দুটি ঘটনা তার আলোচনার মধ্য দিয়ে আসলো, সেখানে তো পরিষ্কার হয়ে গেল যে তিনি যে প্রোগ্রামগুলো করেছেন তার বিরাট অংশ জুড়ে, আমি জানি না আগের কথা, উনি যতটুকু টেপে এসেছে তাতে তিনি ইয়েটা দিলেই আমি ভালো করতে পারতাম, সেই ইয়েটা মানে আমরা বোধহয় বুঝতে আর অসুবিধা হয় না। আমি যদি সহজে বুঝে থাকি আর্থিক বিষয়টা, আর জনগণের কথাও বলা হয়েছে দিলেই করতাম। এবং তিনি যার সাথে কথা বলেছেন তিনি ভাইস প্রেসিডেন্ট বিএনপির এবং সাবেক মেয়র, বিএনপির একজন নেতা, ভাইস চেয়ারম্যান। এবং তিনি একবার বললেন কি আধা ঘন্টা ফোন করলেই তিনি ঢাকা শহরে অনেক কিছু করতে পারবেন, এবং পুরনো ওনার একটা নেটওয়ার্ক আছে, এটা তো অস্বীকার করার কিছু নেই। অর্থাৎ উনি ওই ধারাকেই উনি শেষমেশ, আমি প্রথম দিকের ওনার উদ্দেশ্য বলতে পারবো না, কিন্তু অন্ততপক্ষে শেষে এসে যে ভূমিকা রাখতে চেয়েছিলেন তা তো প্রকারান্তরেই
এখন যে বিএনপি এবং তাদের যে মুভমেন্ট এইটাকেই সফল করার জন্য, যার জন্য উনি এমন এমন কথা বলেছেন যে একজন মানে সৎ রাজনীতিবিদদের কাছ থেকে আশা করাও যায় না, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় দখল টকলকে ঘিরে অন্যান্য বিষয়। সুতরাং আমি ওই ঘটনার দেখার পরে যখন আপনি যে তথ্য বললেন যে আইনজীবীরা, বিএনপিপন্থী আইনজীবীরা তার পক্ষে স্লোগান দিচ্ছে, আমি এটাকে অস্বাভাবিক দেখি না। যদিও আমি রিপোর্টটা আমি পুরোপুরি হয়তো আমি জানি না ভুল করছি কিনা, আমি তো দেখলাম যে জনৈক আব্দুল মান্নান খান তার আইনজীবী ছিল, সানাউল্লাহ, তাই হয়তো আমি এটা গ্যাপে আছি। আব্দুল মান্নান উনি ছিলেন, কিন্তু হ্যাঁ উনি ছিলেন। উনি আবার যখন 111-এর সময় শিক্ষকদের মামলাগুলো উনি পরিচালনা করেন। আচ্ছা, এইদিকে ছিলেন। যাই হোক, মানে কিন্তু সেটাই আমি দেখি যে ওনার এই গতিধারায় আমি এটা একটা অনিবার্যতা দেখি যে ওই দিকেই যাবে, এবং পরের দিনে আপনি দেখবেন যে বিএনপির বিবৃতি, এগুলো বিষয়গুলো আমরা এটা দেখতে পাই। যদিও একটা উদ্বেগের বিষয় যখন ছিল তখন আমরাও এটা বলেছি যে এই অপরাধ করুক না কেন, আইনের হাতে দেওয়া হোক, আইন তার ব্যবস্থা গ্রহণ করবে। এখানে কোনো রাজনৈতিকভাবে যাতে কাউকে ভিকটিম না করা হয়, আইনে যখন চলে যাবে তারপরে এটা যাতে না করা হয়। সুতরাং আমি এইভাবেই দেখি যে বিএনপির আইনজীবীরা যদি স্লোগান দেয় এটা করে, এইটাই স্বাভাবিক। এবং মান্না ভাই বোধহয় তো সেই জায়গায় উনি চলে গেছেন। মান্না ভাই আদালতে উনি বলেছেন যে যা কথা আমার টেলিফোন আলাপে আছে, সব কথাই তো টেলিফোন আলাপে আছে, যা বলি সব টেলিফোনে আলাপে আছে, রিমান্ডে নিয়ে কি হবে, এগুলোই তো সবই তো সরকারের কাছে আছে, নতুন কি? তো আপনি কি বলবেন এই বিষয়ে? আমাদের রাজনীতিতে তো অনেক জটিল পরিস্থিতি বিভিন্ন দিকে আমরা দেখি। মান্না ভাইকে আমি যতদূর চিনি, প্রায় 20-22 বছর যাবৎ চিনি, মান্না ভাই এমনটি করবে আমি কখনো ব্যক্তিগতভাবে ভাবি নাই। কিন্তু মান্না ভাইয়ের কার্যক্রমে একটা জিনিস আমার কাছে মনে হয়েছে, তিনি 2-2টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত নেতা ছিলেন, এবং সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা এবং তাদেরকে রাজনীতির বলি করা, তাকে এদের 2-1টা পড়লে নাই পড়লো, এই যে একেবারে খুব হালকাভাবে মৃত্যুকে নেওয়া, এটা মাহমুদুর রহমান মান্নার কাছ থেকে আমরা অনেকেই আশা করি নাই। আর আরেকটা ব্যাপার, যখন বাংলাদেশে একটা টেলিফোন নিয়ে নি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি জি জি, আমার নাম রহমতুল্লাহ ভূঁইয়া, ভৈরবের কালকে আপনার থেকে বলছি। জি বলেন। জি, সবাই বলে আইনের ঊর্ধ্বে কেউ নয়। যদিও বিচারহীনতা সংস্কৃতি থেকে বাংলাদেশ সম্পূর্ণভাবে এখনো বেরিয়ে আসতে পারেনি। আদালতের আদেশ মতে বেগম জিয়ার গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা না হলে আদালতের অবমাননা সরকার নিজেই করছেন বলে মনে করা যাবে কিনা? জি জি, ধন্যবাদ আপনাকে। আপনার এই বিষয়ের উত্তর জনাব কাজী আব্দুল হান্নান দেবেন। জি, আমি যেই প্রসঙ্গে ছিলাম, এক ছেলে বিলেতে ছিল, বিলেতের থেকে ফিরে এসছে, মেম বিয়ে করে এনে, তা বাড়িতে এসে দেখছে যে তার শ্বশুর মশাই, তিনি কয়লা দিয়ে দাঁত মাজছিলেন, হঠাৎ করে তার হাঁপানি রোগ ছিল, তিনি ফেন্ট হয়ে পড়েছেন এবং মুখ দিয়ে কালো ফেনা বেরোচ্ছেন। তখন এই মেম সাহেবের প্রশ্ন এসেছিল যে স্বামীকে জিজ্ঞেস করছেন, হোয়াট ইজ দিস? তখন ছেলে উত্তর দিচ্ছে, মাই ফাদার অরিজিনাল কালার ইজ কামিং আউট। আমাদের কিন্তু এই সমস্ত যারা নাগরিক সমাজের কথা বলেছেন, আমি সবার অর্থে বলছি না, তাদের অরিজিনাল কালার কিন্তু বেরিয়ে এসছে। খুব দুর্ভাগ্যজনক। মানে এখন ওনার পাশে মাহমুদুর রহমান মান্নার পাশে না দাঁড়ানো নয়, শুধু পাশে না দাঁড়ানো না, আমি তাদের যে আসল যে রং, আপনি দেখুন যে আজকে যে নাগরিক সংলাপের উদ্যোগ যারা গ্রহণ করেছিলেন, তাদের মধ্যে মান্না ভাই কিন্তু অন্যতম। কোন প্রেক্ষাপটে আপনি বলছেন বিএনপি আওয়ামী লীগের বাইরে একটি মধ্যপন্থী ধারা জনগণকে সাথে নিয়ে, নাগরিকদের নিয়ে আপনি এগিয়ে নিয়ে যাবেন, অথচ আপনি কার্যক্রম সবকিছু করছেন, মানুষ নিচ্ছেন, আপনি বিভিন্ন সুবিধা নিচ্ছেন, আপনি যখন এটা বলছেন, আবার আমরা দেখি যে হয়তো 2-1 দিনের মধ্যে এটা ব্যাপকভাবে পত্রিকায় আসবে যে মাহমুদুর রহমান মান্নার এই টেলিফোন সংলাপ সাদেক হোসেন খোকার সাথে, এটা নিয়েও কিভাবে কি হতে পারে সেটা নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়েছে। এটাও বলা হচ্ছে যে মাহমুদুর রহমান মান্না ইয়ে হয়েছেন, মানে প্রতারিত হয়েছেন। এই ধরনের ফেসবুকে কিন্তু আপনি যদি দেখেন, খেয়াল করেন যে
দুইটা টেলিফোন, যে দুইটা টেলিফোন হয় মাহমুদুর রহমান মান্নার টেলিফোন থেকে রেকর্ড হয়েছে, নয় সাদেক হোসেন খোকার টেলিফোন থেকে রেকর্ড হওয়া ছাড়া এটা বের হতে পারে না। এই ধরনের আলোচনা আমি দেখেছি আজকে সামাজিক যোগাযোগ এখনকার প্রযুক্তির হিসাব কিন্তু তাই বলে। আমি সেই বিবেচনা না যেও তিনি যেই বিষয়ে আলাপগুলো করেছেন সেই আলাপগুলো কিন্তু রাষ্ট্রের জন্য খুবই ক্ষতিকর, এবং তাকে আপনি যেভাবে আমরা ব্যাখ্যা করি না কেন, তিনি যেভাবে নিজেকে লালন করেছেন, যেভাবে বিকশিত করেছেন, আমার তো মনে করি প্রথমে দোষ দেবো আমি বাংলাদেশ আওয়ামী লীগকে, যে একটা মানুষ ক্রমাগতভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি কথা বলে যাচ্ছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার চেষ্টা করছেন, আওয়ামী লীগের বিভিন্ন রকম শত্রুদের সামনে তিনি একত্রিত করার চেষ্টা করছেন, জনমত গড়ে তোলার চেষ্টা করছেন তার ভাষায়, তাদের ভাষায়। তারপরও তাকে যে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা যে প্রশ্নটি এসেছে, তিনি আওয়ামী লীগে নিজে পদত্যাগও করেননি, আওয়ামী লীগ থেকে তিনি আওয়ামী লীগ তাকে বহিষ্কারও করেনি। এই যে রাজনীতির এই জায়গাটি, এটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক বিষয়। আপনার আদর্শের সাথে যাকে মিলবে না, যিনি আপনার বিরুদ্ধচারণ করবেন, তাকে আমি রাখবো কেন, এই বলার সুযোগটুকু বা থাকবে কেন? রাজনীতিবিদদের কিন্তু এই বিষয়গুলো দেখা উচিত। আর আমি শেষ করে আনছি, মাহমুদুর রহমান মান্না ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে যা বলেছেন, বিশ্ববিদ্যালয়ের দল মত নির্বিশেষে, ছাত্র শিক্ষক কর্মচারী কোন দল মত নির্বিশেষে, দুই একজন দলদাস ছাড়া কেউ এই বিষয়টি কিন্তু সমর্থন করেন না, এবং তারা খুব আতঙ্কিত। এবং বিশ্ববিদ্যালয় কিন্তু, এবং গত পরশু প্রাইভেট ইউনিভার্সিটিতে কয়েকটা বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু বোমা পড়েছে, পেট্রোল বোমার আঘাত এসেছে। এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু খুব মারাত্মক একটি অশনি সংকেত। আপনি এই জ্বালাও আন্দোলন কেন হচ্ছে, এই ব্যাখ্যাটা তো এখন আর দেওয়ার প্রয়োজন নাই। কেননা বাংলাদেশে কারা জ্বালাও করছে, কেননা এই তামাদি শোষণদের একটি অংশই তারা কিন্তু এখনো পর্যন্ত বলবার চেষ্টা করছে যে এই পেট্রোল বোমা কারা মারছে, এই খুন খারাপি কারা করছে, তারা কিন্তু বুঝতে পারেন না, জানতে পারেন না। এই যে সংকটটা, এই সংকটের জন্য রাজনীতিবিদদের সবচেয়ে সর্বাগ্যে দায়িত্ব হচ্ছে বর্তমান সরকারের। এই জটিলতাগুলো নিরসন করে খুব শক্ত হাতে মোকাবেলা করে সামনের দিকে সরকারের কথা বললেন, আর যে দর্শক বললেন সরকার মানে আদালতের হুকুম তামিল না করে সরকারি আদালত অবমাননা করছেন কিনা। আমার সামনে এখন দুটো প্রশ্ন, দুটি প্রশ্নের সামনে আপনি আমাকে দাঁড় করিয়ে দিলেন। আমি প্রথমেই দর্শকের প্রশ্নের বিষয় বলবো, আলোচনা শেষ পর্যায়ে আমরা যে আসলে গ্রেপ্তারি পরোয়ানাটা আমি পূর্বে যে আলোচনা করছিলাম সেই আলোচনা শেষটাই যদি শেষ করতাম তাহলেই ওই জায়গাটায় পৌঁছাতো। আমি আবারও বলি যে আদালত ওনাকে চেয়েছে গ্রেপ্তারি পরোয়ানা, উনি যাচ্ছেন না, এই জন্য তাকে গ্রেপ্তার করার জন্য ওয়ারেন্ট যে কোনো ভাবে আদালতে হাজির হতে হবে। হাজির হলে বিষয়টি ওখানে শেষ হবে, এটা আমরা সবাই বুঝি। কিন্তু আগেই যে প্রশ্নটি তুলেছিলাম যে আইনের শাসনের প্রশ্নে এই সমস্ত ক্ষেত্রে কি করা হয়, অন্য একজন নাগরিকের ক্ষেত্রে কি আদালত আদেশ দিয়েছেন, ওয়ারেন্ট ইস্যু করেছেন, থানার কাজ ছিল তাকে অ্যারেস্ট করা, অন্যর ক্ষেত্রে এটা হতো, বেগম জিয়ার ক্ষেত্রে এটা হলো না। তাহলে এই না হওয়ার বিষয়টি যে বৈষম্যের অবস্থা তৈরি করলো, এই বৈষম্যটা করার সুযোগ বাংলাদেশের আইনে বা আইনের শাসন প্রশ্নে আছে কি নেই, এটাই আমারও প্রশ্ন। আর আদালত অবমাননার প্রশ্ন, যদি কেউ আদালতের সামনে এই প্রশ্নটি উত্থাপন করেন, অর্থাৎ আদালত অবমাননার প্রশ্নে যদি কোনো পিটিশন যায়, তাহলে অবশ্যই এটা আদালত বিবেচনা করবেন আদালতকে উপেক্ষা করা হয়েছে কি হয়নি। আর মাহমুদুর রহমান মান্নার প্রশ্নে, মান্না ভাইকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি এই জন্য যে আমি যখন ছাত্র, উনি ওই একই সময়ে ছাত্র রাজনীতির শীর্ষে অবস্থান করছিলেন। আমি তারপরেও বলবো, সুভাষ বাবুর সঙ্গে আমি একমত হয়ে বলবো যে অপরিচ্ছন্ন রাজনীতির যে পরিচয় আমরা এর ভিতর দিয়ে পেরিয়ে এসেছে, সেই জায়গা থেকে আমাদেরকে বিষয়গুলো দেখা দরকার। এবং মাহমুদুর রহমান মান্না সাহেবের যে পরিচয়টি আমরা আওয়ামী লীগে আছেন কি নেই এই প্রশ্নের অবকাশ এখন রয়েছে মনে করছি, আসলে এটা অনেক আগেই সেটেলড এই জন্যে যে সংস্কারপন্থী হিসাবে 1/11-এর পরে যাদেরকে চিহ্নিত করা হয়েছিল, আজকে নাগরিক সংলাপ বলেন, নাগরিক সমাজ বলেন, তা এই নাগরিক সমাজের নামে যারা সামনে এসেছেন সেই সংস্কারপন্থী হিসাবে যাদেরকে চিহ্নিত করে তাদের অধিকাংশই ওখানে আছেন এবং আওয়ামী লীগেও আছেন। অর্থাৎ এই যে অপরিচ্ছন্ন সংস্কারপন্থী 2007-8 সালে যারা সংস্কারপন্থী ছিলেন
তারা 2007-8 সালের পরে যারা যারা চুপ মেরেছিলেন তারা আবার আওয়ামী লীগে ফেরত এসেছেন, বিএনপিতেও ফেরত গেছেন। এই জন্য কিন্তু এই অপরিচ্ছন্ন রাজনীতি চুপ থাকেননি, সরব ছিলেন। এবং শুধু তাই না, আজকে নাগরিক সমাজের নামে যে আরেকটি ধারা তৈরি করার জন্য যে চেষ্টা আছে, তার সঙ্গে সিপিবি আছে, আরো কয়েকটি রাজনৈতিক দলও যেমন আছে, তেমনি তারাও আছে যাদের রূপটি, উনি যেটা বললেন যে স্বরূপটি বেরিয়ে এসেছে, এই কথোপকথনের ভিতর দিয়ে কিন্তু সেই 1/11 সময়ের যে স্বরূপটি ছিল সংস্কারপন্থীদের, সেই স্বরূপটি আবার সামনে চলে আসে। আমি প্রথমত আমি শেষ করার ব্যাপারে এক নম্বর হচ্ছে আমাদের এই আমরা যারা কমিউনিস্ট পার্টি করি, আমাদের এই এক্সপিরিয়েন্স আরো হলো যে প্রকৃতপক্ষে মাটি এবং মানুষের কাছে যেতে হবে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে যেতে হবে, তাদেরকে নিয়েই বিকল্প গড়ে তোলার কাজ করতে হবে। বাংলাদেশে এবং অন্যান্য জায়গায় তথাকথিত জোট রাজনীতি এবং নিজেরা বাদ দিয়ে একটু শক্তি বাড়ানোর জন্য অন্যদেরকে কাছে নিয়ে করার যে আইডিয়া, এইটাকে পরিত্যাগ করে নিজের পায়ে ভর করে এবং মানুষের উপরে ভর করে দাঁড়িয়েই করতে হবে। এটা আমাদের জন্য আরেকবার বড় শিক্ষা। বাংলাদেশের মানুষ তো বিএনপি আর আওয়ামী লীগ ছাড়ার বাইরে কিছু বোঝে না। সেটার অনেক আমি অল্প সময়ে আলোচনা আমি পারবো না, কিন্তু কথা হচ্ছে যে সেটা আমি আমার পপুলার টার্মে বলি এইটা, যে আমাদের যেভাবে ঠুলি, জনগণকে যেভাবে ঠুলি পরিয়ে রাখা হয়েছে, সেই জন্য এটা পারা যাচ্ছে না। দেখুন, আমি এর একটাই খালি কথা বলি, এখন মানুষের অনেক কত সমস্যা, ঋণ খেলাপিরা তারা কিন্তু সুযোগ পেয়েছে, গ্রামের কৃষকের সমস্যা, অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, আমরা কিন্তু সেই আলোচনার সুযোগ পাচ্ছি না, কারণ রাজনৈতিক ডামাডালে বা আওয়ামী লীগ বিএনপি এর মধ্যে বন্দী থাকছি। এই দশা থেকে মুক্ত হয়ে আসার জন্য আমাদেরকে আরো দায়িত্ববান হতে হবে, ওই শ্রেণী পেশার মানুষের মধ্যে কাজ করে যদি তাদেরকে আমি জাগিয়ে তুলতে পারি, তাহলেই আমার বিকল্প জায়গায় হবে। সেই কাজটাই আমরা করব, সেটাও বোধহয় আমাদের প্রধান শিক্ষা। আমি আপনার আজকের এজেন্ডায় 30 সেকেন্ডে এই পয়েন্টটা বলতে চাই। দেখুন, আমি জিনিসটা হচ্ছে যে আপনাদের কমিউনিস্ট পার্টির উদাহরণ আছে, কিন্তু যে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আপনারা পদযাত্রা করেছেন এরশাদ আমলে, কিন্তু এখন যে রাজনৈতিক তৃতীয় ধারার কথা বলছেন, সেই তৃতীয় ধারা করার জন্য সেই ধরনের কর্মসূচি আপনাদের এখন সামর্থ্য নাই না? আপনাদের ত্রুটি আছে। আমি বলবো যে আমি বললাম, আমি ব্যক্তিগত মত হিসাবে বলছি যে আজকে আমি নিজের পায়ে দাঁড়িয়ে যতটুকু কাজ করা, অনেক সময় হয়তো বা আমরা মনে করেছি যে আমি একা পারছি না, আচ্ছা দেখি আরো অনেককে নিয়ে সম্মিলিতভাবে করতে পারি কিনা, কিন্তু এই যে অনেকের অনেক চেহারা তো আমরা বুঝতে পারি না। আমরা আমাদের হয়তো ইনোসেন্ট পজিশন থেকে অনেককে ভাবলাম, কিন্তু সেই ভাবনাটা যে খুব পজিটিভ ভূমিকা রাখেনি সেটা তো আমরা দেখলাম। সুতরাং আমাদের যতটুকু শক্তি আছে, আমি আপনার ওই পয়েন্টের সাথে একমত, ততটুকু শক্তি নিয়ে ওই ধরনের কর্মকাণ্ডে চলে যাওয়া দরকার, মানুষের কাছে জনগণকে যত সময় রাখা সম্পৃক্ত করার কথা বলেন, করতে হবে, কিন্তু সেটা সামরিক সরকারের আমলে দেখা গেছে আপনার সেই পদযাত্রা, কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা অবশ্যই কিন্তু আছে। আপনি বোধহয় এটা এই দেখেন, আমি আবার বলছি, আপনি জানেন কিনা জানি না, গত মাসে আমাদের কৃষকরা কিন্তু কৃষক বন্ধন করেছে। আমরা কিন্তু হয়তো পার্টিগতভাবে ইন্ডিভিজুয়াল এরকম কর্মসূচি নেইনি, আমরা যেমন না একেবারে জাতীয় পর্যায়ে তেল গ্যাস খনিজ সম্পদ রক্ষার যে আন্দোলন করি, সেটা কিন্তু আমরা পদযাত্রা করেছি, এখানে বিজয়ীর ধারা আছে। কিন্তু এই সময় আমরা যে দাবিতে করছি, যেমন আগামীকাল এই রাত পোহালে যে দিনটা হবে, আমরা একটা সমাবেশ আছে, সেই সমাবেশ থেকে আমরা জাতীয় পর্যায়ে কর্মসূচিগুলো দেব এবং যে ধরনের কথা আপনি বলছেন সেই ধরনের করব। আমি 30 সেকেন্ড অন্য একটা পয়েন্টে খালি বলে যাই, যেহেতু আপনার আলোচনার শুরুতে আইনটা ছিল, আমরা এটা আশা করব। দেখুন, 1/11 পরে অনেক মামলা মোকদ্দমা হয়েছিল, যদিও এখানে আমলা এবং অনেকদেরকে বাঁচিয়ে দেওয়া হয়েছিল, রাজনীতির মধ্যে নানা ঘটনা ছিল, কিন্তু এই মামলাগুলোর অনেকের শাস্তি কিন্তু আমরা দেখতে পাইনি। অনেক মামলা কোথায় আছে এগুলো আমরা দেখতে পাইনি। আজকে মনে করি বেগম জিয়ার মামলা যেভাবে পরিচালিত হচ্ছে, একই ধারায় এই ধরনের যত দুর্নীতি সহ অন্যান্য যে মামলাগুলো আছে, সেগুলোর প্রয়োজনে পুনর্জীবন ঘটাবে এবং দুর্নীতি বিরোধী অভিযান বাংলাদেশে চালু করুক এই সরকার, এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তারা ভূমিকা রাখুক, সেটাই আমাদের প্রধান। যেটা আমি আপনাকে দিয়ে শেষ করতে চাই, বলা হয় যে যেটা উনি বললেন, কাজী আব্দুল হান্নান বললেন যে যেই সরকার আসে সেই সরকার আমলে তার মামলাগুলি প্রত্যাহার করে না, কিন্তু অন্যগুলি চালু থাকে। না, খুব অল্প সময় একেবারে আমার খুব প্রিয় নেতা প্রিন্স ভাই যা বলেন, সে কথাগুলো শুনতে খুব ভালো, এবং এটাও বাস্তব। বাংলাদেশে আজকে সমাজতান্ত্রিক রাজনীতির যে নিচে নেমে যাওয়া, মানুষ কমে যাওয়া, এটার পিছনে শুধুমাত্র বাংলাদেশের রাজনীতি শুধু দায়ী না, আমার সামগ্রিক অর্থে বিশ্ব রাজনীতি, ভোগবাদী অর্থনীতি, এই সমস্ত কিন্তু এই গর্বাচেপে গ্লাস এর অনেক ধাক্কা এসেছে। আমি এখনো মনে করি যারা দেশপ্রেমিক রাজনীতিবিদ, তারা কিন্তু বাংলাদেশের যেই অবস্থানে থাকুক না কেন, এমনকি যদি বিএনপিতেও থাকে, তারা যদি তাদের চেতনা নিয়ে, দেশপ্রেমের অবস্থান নিয়ে এগিয়ে যায়, বাংলাদেশ যে গতিতে এগোচ্ছে, আপনি চিন্তা করতে পারেন এই সংকটের মধ্যেও বাংলাদেশের মানুষ এগোচ্ছে। আমার সেই বড় ভাই বলেছিল যে টেলিভিশনের ক্যামেরাম্যানদের বলবা যে মহাসড়কের দিকে ক্যামেরাটা ঘোরাতে।
বলবা যে বিভিন্ন জায়গায়, আজকে আমি জয়পুরহাট থেকে এসেছি, যেটা বগুড়া পার হয়ে এসেছি, আমি নির্বিঘ্নে চলে আসতে পেরেছি। অতএব মানুষের জোয়ার কিন্তু কোনো কিছু ঠেকিয়ে রাখা যাবে না। আপনি দেখেন ডক্টর অমর্ত্য সেন এসেছে একটি প্রথম আলো এবং সিপিডির যৌথ উদ্যোগে। আপনি মানুষে মানুষের সয়লাভ হয়ে গিয়েছে শুধু বক্তৃতা শুনবার জন্য। এটা অপূর্ব একটি বাংলাদেশ। এই বাংলাদেশকে যারা এই মানুষ পুড়িয়ে হত্যা করে বাংলাদেশকে ধ্বংস করতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে সকলে যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে এই বাংলাদেশ যে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাওয়ার কথা, সেদিকে এগোতে পারবে না। আমি এখনো মনে করি। ধন্যবাদ আপনাদেরকে আমাদের এখানে এসে আলোচনা করার জন্য। আমাদের আজকের সময় শেষ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি। আমাদের ভবিষ্যতের জন্য। জি, জনাব সুভাষ সিংহ রায়, এখানে আমি একটা কথা বলতে চাই, যেটা জনাব কাজী আব্দুল হান্নান বললেন যে প্রচার মাধ্যম যেভাবে, এটা যে আদালতের বিষয়, আদালতের রুটিন ওয়ার সেই হিসাবে হয়েছে, কিন্তু বিএনপি এটাকে নিয়েছে যে পলিটিক্যালি নিয়েছে এবং পলিটিক্যালি প্রচারটাই বেশি পেয়েছে। আমি এখানে, আপনি আওয়ামী লীগের একজন নেতা, সেই হিসাবে দেখতে চাই এটাকে আরও, যেটা যদি বলা হয় বিএনপি যে এটাকে যেভাবে নিয়েছে, এটাকে আরো সহযোগিতা করেছে আওয়ামী লীগের কিছু কিছু মন্ত্রী। যদি বলি যে আদালত বলছে, আদালতের বা বাদী পক্ষের আইনজীবী বলছে আর আদালতের রুটিন ওয়ার্ক, কিন্তু এই ঘটনাটা হওয়ার পরপরই আমরা দেখি সরকারের একজন মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী তো বললেন যে কোনো সময় খালেদা জিয়াকে গ্রেফতার। আমরা দেখি যে সরকারি দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক যেন হাসান মাহমুদ বললেন সরকার দ্রুত খালেদা জিয়াকে গ্রেফতার করুক, জনগণ সেটা চায়। স্বাস্থ্যমন্ত্রী বললেন, আজকে দেখলাম যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ সাহেব বললেন বাকি জীবন খালেদা জিয়াকে কারাগারেই কাটাতে হবে। তো বিএনপি যেটা চাচ্ছে, বিষয়টা আদালতের বিষয় না হয়ে এটা পলিটিক্যাল বিষয়। তো আমাদের মানে আপনার দলের কিছু নেতা বা মন্ত্রী, তারাই তো এটাকে তৈরি করে বিএনপির হাতে ওইভাবে তুলে দিচ্ছেন যেন বিএনপি ভাবে বলতে পারে। আপনি কি বলবেন? এটা আমার মূল্যায়ন, আপনি কি বলবেন এই বিষয়ে? জুবাইর ভাই খুব কঠিন প্রশ্ন করেছেন, উত্তর দিতে আমি পারবেন না? একটু সহজ করে বলার চেষ্টা করি। দুইজন বক্তা যেভাবে বললেন, যেমন কাজী হান্নান ভাই যেটা বলেছেন, সেটা এর মধ্যে প্রায় 7 বছরের মধ্যে 63টি কার্য দিবসে উনি মাত্র 7 দিন গিয়েছেন। স্বাক্ষর গ্রহণ শুরু করা যাচ্ছে না। অতএব রুটিন, এবং এখানে যে পর্যায়ে এসেছিল সেই পর্যায়ে এখানে হয় আদালত তাকে সময় দিতে হতো, অথবা গ্রেফতারি পরোয়ানা জারি ছাড়া কোনো এগোনো যাচ্ছিল না। এটাই উনি বলেছেন। তো এইটা সেই রুটিন প্রক্রিয়া। তো আপনি বিষয়গুলো একটু বিস্তারিত যদি আপনার কাছে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি এর সাথে আরেকটু যোগ করতে চাই। আপনি যে বর্ণনাগুলি দিলেন তার পাশাপাশি কিন্তু আরো একটি বিষয়ে বিশেষ তাৎপর্যপূর্ণ, সেটি হচ্ছে আজকেই বিভিন্ন প্রচার মাধ্যমে খবর আছে যে বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জন্য জাতিসংঘ এবং আরেকটি মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে এই গ্রেপ্তারি পরোয়ানার জন্য। তাহলে এটাকে সামনে রেখেই আমাদের কিন্তু আলোচনাটা হওয়া দরকার। বেগম জিয়াকে সরকার গ্রেপ্তার করবে, এই প্রশ্নটা কেন উঠছে? আমার প্রশ্ন এই জায়গায়, কারণ মানে আপনি বলছেন যে সরকার তো গ্রেফতারি পরোয়ানা জারি করেনি, বা সরকার করেছে কি করেনি সে বিতর্ক অনেক পরের। প্রথমত হচ্ছে দুদকের আইনজীবী যেটা বলছেন সেটাই শুধু নয়, তার আগে আমাদেরকে বিবেচনা করতে হবে যে একটি বিচার কাজ চলছে, বিচার কাজের সময়ে যদি চার্জ ফ্রেম হয়ে যায় তাহলে আমরা জানি যে কোনো ফৌজ। খুলনায় হানিফের উপস্থিতিতেই আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, আহত 5। এবং মেলবোর্নে বাংলাদেশের ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়া, ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে 92 রানের হার, হতাশ টাইগার ভক্তরা। আমরা শিরোনামগুলো দেখলাম। আমাদের যে বিষয়টি আজকে বেগম জিয়ার বিরুদ্ধে ওয়ারেন্ট এবং রাজনীতি বলতে আরো অন্যান্য বিষয়গুলো আসবে। তো আমরা কাজী আব্দুল হান্নান আপনাকে দিয়ে শুরু করব এই কারণে, যেহেতু আপনি সাংবাদিকতা জীবনের একটা বিরাট অংশ, আপনি আদালত বিষয়ে আপনি একটু বিশেষজ্ঞ, আপনি আদালত এবং সংসদ একটু বেশি আপনি এই বিষয়ে রিপোর্ট করেন। আমরা জানি যে
গতকাল আদালতে হাজির না হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এ নিয়ে গতকালও ব্যাপক আলোচনা ছিল, আজকে আলোচনা চলছে। বিএনপি, আমরা যদি দেখি যে আজকে পত্রপত্রিকাগুলো, বিএনপি চেয়ারপারসন অফিস প্রস্তুত ছিল যে কোনো মুহূর্তে বেগম জিয়াকে গ্রেফতার করা হতে পারে, এরকম ধরনের একটা প্রস্তুতি তারা নিয়ে রেখেছিল। আবার এটা দেখি যে বিএনপি পন্থী আইনজীবীরা, সিনিয়র আইনজীবী টি.এইচ খানের পাশে আলোচনা বসেছিলেন, সেখানে আরেক সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, উনি এটাও বলছিলেন যে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন সরকার আজকে সমাজতান্ত্রিক রাজনীতির যে নিচে নেমে যাওয়া, মানুষ কমে যাওয়া, এটার পিছনে শুধুমাত্র বাংলাদেশের রাজনীতি শুধু দায়ী না, আমার সামগ্রিক অর্থে বিশ্ব রাজনীতি, ভোগবাদী অর্থনীতি, এই সমস্ত কিন্তু এই গর্বাচেপে এর অনেক ধাক্কা এসেছে। আমি এখনো মনে করি যারা দেশপ্রেমিক রাজনীতিবিদ তারা কিন্তু বাংলাদেশের যেই অবস্থানে থাকুক না কেন, এমনকি যদি বিএনপিতেও থাকে, তারা যদি তাদের চেতনা নিয়ে, দেশপ্রেমের অবস্থান নিয়ে এগিয়ে যায়, বাংলাদেশ যে গতিতে এগোচ্ছে, আপনি চিন্তা করতে পারেন এই সংকটের মধ্যেও বাংলাদেশের মানুষ এগোচ্ছে। আমার সেই বড় ভাই বলেছিল যে টেলিভিশনের ক্যামেরাম্যানদের বলবা যে মহাসড়কের দিকে ক্যামেরাটা ঘোরাতে, বলবা যে বিভিন্ন জায়গায়, আজকে আমি জয়পুরহাট থেকে এসেছি, যেটা বগুড়া পার হয়ে এসেছি, আমি নির্বিঘ্নে চলে আসতে পেরেছি। অতএব মানুষের জোয়ার কিন্তু কোনো কিছু ঠেকিয়ে রাখা যাবে না। আপনি দেখেন ডক্টর অমর্ত্য সেন এসেছে একটি প্রথম আলো এবং সিপিডির যৌথ উদ্যোগে, আপনি মানুষের সয়লাভ হয়ে গিয়েছে শুধু বক্তৃতা শুনবার জন্য। এটা অপূর্ব একটি বাংলাদেশ। এই বাংলাদেশকে যারা এই মানুষ পুড়িয়ে হত্যা করে বাংলাদেশকে ধ্বংস করতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে সকলে যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে এই বাংলাদেশ যে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাওয়ার কথা, সেদিকে এগোতে পারবে না। আমি এখনো মনে করি। ধন্যবাদ আপনাদেরকে আমাদের এখানে এসে আলোচনা করার জন্য। আমাদের আজকের সময় শেষ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি। বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার চেষ্টা করছেন, আওয়ামী লীগের বিভিন্ন রকম শত্রুদের সামনে তিনি একত্রিত করার চেষ্টা করছেন, জনমত গড়ে তোলার চেষ্টা করছেন তার ভাষায়, তাদের ভাষায়। তারপরেও তাকে যে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা যে প্রস্তাবটি এসেছে, তিনি আওয়ামী লীগে নিজে পদত্যাগও করেননি, আওয়ামী লীগ তাকে বহিষ্কারও করেনি। এই যে রাজনীতির এই জায়গাটি, এটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক বিষয়। আপনার আদর্শের সাথে যাকে মিলবে না, যিনি আপনার বিরুদ্ধাচরণ করবেন, তাকে আমি রাখবো কেন, এই বলার সুযোগটুকু বা থাকবে কেন? রাজনীতিবিদদের কিন্তু এই বিষয়গুলো দেখা উচিত। আর আমি শেষ করে আনছি, মাহমুদুর রহমান মান্না ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে যা বলেছেন, বিশ্ববিদ্যালয়ের দল মত নির্বিশেষে, ছাত্র, শিক্ষক, কর্মচারী, কোনো দল মত নির্বিশেষে, দু একজন দলদাস ছাড়া কেউ এই বিষয়টি কিন্তু সমর্থন করেন না, এবং তারা খুব আতঙ্কিত। এবং বিশ্ববিদ্যালয় কিন্তু, এবং গত পরশু প্রাইভেট ইউনিভার্সিটিতে কয়েকটা বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু বোমা পড়েছে, পেট্রোল বোমার আঘাত এসেছে। এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু খুব মারাত্মক একটি অশনি সংকেত। আপনি এই জ্বালাও পোড়াও আন্দোলন কেন হচ্ছে, এই ব্যাখ্যাটা তো এখন আর দেওয়ার প্রয়োজন নাই। কেননা বাংলাদেশে কারা জ্বালাও পোড়াও করছে, কেননা এই তামাদি শোষণদের একটি অংশই তারা কিন্তু এখনো পর্যন্ত বলবার চেষ্টা করছে যে এই পেট্রোল বোমা কারা মারছে, এই খুন খারাপি কারা করছে, তারা কিন্তু বুঝতে পারেন না, জানতে পারেন না। এই যে সংকটটা, এই সংকটের জন্য রাজনীতিবিদদের সবচেয়ে, যে আদালত বলছে, আদালতের বা বাদী পক্ষের আইনজীবী বলছে আর আদালতের রুটিন ওয়ার্ক, কিন্তু এই ঘটনাটা হওয়ার পরপরই আমরা দেখি সরকারের একজন মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী তো বললেন যে কোনো সময় খালেদা জিয়াকে গ্রেফতার। আমরা দেখি যে সরকারি দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক যেন হাসান মাহমুদ বললেন সরকার দ্রুত খালেদা জিয়াকে গ্রেফতার করুক, জনগণ সেটা চায়। স্বাস্থ্যমন্ত্রী বললেন, আজকে দেখলাম যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ সাহেব বললেন বাকি জীবন খালেদা জিয়াকে কারাগারেই কাটাতে হবে। তো বিএনপি যেটা চাচ্ছে, বিষয়টা আদালতের বিষয় না হয়ে এটা পলিটিক্যাল বিষয়। তো আমাদের মানে আপনার দলের কিছু নেতা বা মন্ত্রী, তারাই তো এটাকে তৈরি করে বিএনপির হাতে ওইভাবে তুলে দিচ্ছেন যেন বিএনপি ভাবে বলতে পারে। আপনি কি বলবেন? এটা আমার মূল্যায়ন, আপনি কি বলবেন এই বিষয়ে? জুবায়ের ভাই খুব কঠিন প্রশ্ন করেছেন, উত্তর দিতে পারবেন না আপনি? একটু সহজ করে বলার চেষ্টা করি। দুইজন বক্তা যেভাবে বললেন, যেমন কাজী হান্নান ভাই যেটা বলেছেন, সেটা একেবারে চুলচেরা বিশ্লেষণ করেছেন। সেখানে উনি ভুল বার্তার কথা বলেছেন। আমি আজকে বই মেলাতে কম করে হলেও প্রায় 500-র উপরে মানুষের সাথে কথা বলেছি। আমার সাথে ছবি তুলেছে আমাকে যারা পছন্দ করে প্রায় 200-র উপরে, আমি ধরে নিচ্ছি, মানে তো কোনই নাই।
তারা কিন্তু একটা জিনিস সবাই বলেছে যে আপনারা রাজনীতি, এখানে আমলা এবং অনেকদেরকে বাঁচিয়ে দেওয়া হয়েছিল, রাজনীতির মধ্যে নানা ঘটনা ছিল, কিন্তু এই মামলাগুলোর অনেকের শাস্তি কিন্তু আমরা দেখতে পাইনি। অনেক মামলা কোথায় আছে এগুলো আমরা দেখতে পাইনি। আজকে মনে করি বেগম জিয়ার মামলা যেভাবে পরিচালিত হচ্ছে, একই ধারায় এই ধরনের যত দুর্নীতি সহ অন্যান্য যে মামলাগুলো আছে সেগুলোর প্রয়োজনে পুনর্জীবন ঘটাবে এবং দুর্নীতি বিরোধী অভিযান বাংলাদেশে চালু করুক এই সরকার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তারা ভূমিকা রাখুক, সেটাই আমাদের প্রধান। যেটা আমি আপনাকে দিয়ে শেষ করতে চাই, বলা হয় যে যেটা উনি বললেন, কাজী আব্দুল হান্নান বললেন যে যেই সরকার আসে সেই সরকার আমলে তার মামলাগুলি প্রত্যাহার করে না, কিন্তু অন্যগুলি চালু থাকে। না, খুব অল্প সময়, একেবারে আমার খুব প্রিয় নেতা প্রিন্স ভাই যা বলেন সে কথাগুলো শুনতে খুব ভালো, এবং এটাও বাস্তব। বাংলাদেশে আজকে সমাজতান্ত্রিক রাজনীতির যে নিচে নেমে যাওয়া, মানুষ কমে যাওয়া, এটার পিছনে শুধুমাত্র বাংলাদেশের রাজনীতি শুধু দায়ী না, আমার সামগ্রিক অর্থে বিশ্ব রাজনীতি, ভোগবাদী অর্থনীতি, এই সমস্ত কিন্তু এই গর্বাচেপে গ্লাস এর অনেক ধাক্কা এসেছে। আমি এখনো মনে করি যারা দেশপ্রেমিক রাজনীতিবিদ তারা কিন্তু বাংলাদেশের যেই অবস্থানে থাকুক না কেন, এমনকি যদি বিএনপিতেও থাকে, তারা যদি তাদের চেতনা নিয়ে দেশপ্রেমের অবস্থান নিয়ে এগিয়ে যায়, বাংলাদেশ যে গতিতে এগোচ্ছে, আপনি চিন্তা করতে পারেন এই সংকটের মধ্যেও বাংলাদেশের মানুষ এগোচ্ছে। আমার সেই বড় ভাই বলেছিল যে টেলিভিশনের ক্যামেরাম্যানদের বলবা যে মহাসড়কের সিদ্ধান্তের কারণে যদি গ্রেপ্তার হয় তাহলে পরিস্থিতি জটিল হবে। এটা কর্মীরা মনে করে, আমি যতটুকু তাদের কাছ থেকে বার্তাটা পেয়েছি। এখন এই পরিস্থিতি উত্তরণ, এই পরিস্থিতিতে কিভাবে আরো জটিল পরিস্থিতি না হয়, কারণ সময়টা বেশ খারাপ। কেন জাতিসংঘ যখন একটা বিষয় বিবৃতি দেয়, সেই বিবৃতিটা কিন্তু বাংলাদেশের সকল অঞ্চলে মানুষরা কিন্তু জানতে পারছে এখন, এই মিডিয়ার কল্যাণে ভালোটাও জানতে পারছে, খারাপটাও জানতে পারছে। এখান থেকে এই জটিলতার এই ফাঁক দিয়ে বাংলাদেশের স্বাভাবিক রাজনীতির প্রক্রিয়া ফিরিয়ে আনা, যেমন আমার একজন বয়োজ্যেষ্ঠ, আপনারা হয়তো পরিচয়, আপনার ইয়ারমেটি, যিনি এখন সরকারি কর্মকর্তা, সে সকালে আমার ফোন করে বলেছে যে আপনারা যদি সতর্ক না হন, আপনারা যদি সব বিষয়ে যদি দৃষ্টি না রাখেন এবং চোখে চোখে না রাখেন সবকিছু, তাহলে কিন্তু আপনার জটিল পরিস্থিতির মধ্যে পড়ে যাবেন। কেননা বাংলাদেশকে সংকটে ফেলবার জন্য, বাংলাদেশকে একটি মানে করুণ পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য যে লক্ষ্যটি, সেই লক্ষ্যটি বাস্তবায়ন করে ফেলবে। আমাদের এই যে কথাবার্তা, এটা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমি যেগুলো প্রসঙ্গ উল্লেখ করলাম, আমি নাইবা উল্লেখ করলাম, এই প্রসঙ্গগুলো কিন্তু পরিস্থিতি জটিলতার দিকে অনেক সময় নিয়ে যায়, যেগুলোর ব্যাখ্যা কিন্তু অনেক সময় অন্যভাবে দিতে হয়, এবং এই ব্যাখ্যার অনেক সময় মানুষের কাছে বোধগম্য। আপনি স্বীকার করে নিলেন যে হ্যাঁ, আওয়ামী লীগের নেতারা এটা করার কারণে এটা হচ্ছে। দাদার কাছেই জানতে চাইবো যে আপনি যথার্থভাবেই বলেছেন যে পরিস্থিতি ফল করার জন্য, যার জন্য উনি এমন এমন কথা বলেছেন যে একজন মানে সৎ রাজনীতিবিদদের কাছ থেকে আশা করাও যায় না, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় দখল টকলকে ঘিরে অন্যান্য বিষয়। সুতরাং আমি ওই ঘটনার দেখার পরে যখন আপনি যে তথ্য বললেন যে আইনজীবীরা, বিএনপিপন্থী আইনজীবীরা তার পক্ষে স্লোগান দিচ্ছে, আমি এটাকে অস্বাভাবিক দেখি না। যদিও আমি রিপোর্টটা আমি পুরোপুরি হয়তো আমি জানি না ভুল করছি কিনা, আমি তো দেখলাম যে জনৈক আব্দুল মান্নান খান তার আইনজীবী ছিল, তাই আমি এটা আব্দুল মান্নান উনি ছিলেন, কিন্তু হ্যাঁ উনি ছিলেন। উনি আবার যখন 111-এর সময় শিক্ষকদের মামলাগুলো উনি পরিচালনা করেন, আচ্ছা এইদিকে ছিলেন। যাই হোক, মানে কিন্তু সেটাই আমি দেখি যে ওনার এই গতিধারায় আমি এটা একটা অনিবার্যতা দেখি যে ওই দিকেই যাবে, এবং পরের দিনে আপনি দেখবেন যে বিএনপির বিবৃতি, এগুলো বিষয়গুলো আমরা এটা দেখতে পাই। যদিও একটা উদ্বেগের বিষয় যখন ছিল তখন আমরাও এটা বলেছি যে এই অপরাধ করুক না কেন, আইনের হাতে দেওয়া হোক, আইন তার ব্যবস্থা গ্রহণ করবে। এখানে কোনো রাজনৈতিকভাবে যাতে কাউকে ভিকটিম না করা হয়, আইনে যখন চলে যাবে তারপরে এটা যাতে না করা হয়। সুতরাং আমি এইভাবেই দেখি যে বিএনপির আইনজীবীরা যদি স্লোগান দেয় এটা করে, এইটাই স্বাভাবিক। এবং মান্না ভাই বোধহয় তো সেই জায়গায় উনি চলে গেছেন। মান্না ভাই আদালতে উনি বলেছেন যে যা কথা আমার টেলিফোন আলাপে আছে, সব কথাই তো টেলিফোন আলাপে আছে, যা বলি সব টেলিফোনে আলাপে আছে, রিমান্ডে নিয়ে কি হবে, এগুলোই তো সবই তো সরকারের কাছে আছে, নতুন কি? তো আপনি কি বলবেন এই বিষয়ে? আমাদের রাজনীতি কিন্তু বেরিয়ে এসেছে, খুব দুর্ভাগ্যজনক। মানে এখন ওনার পাশে মাহমুদুর রহমান মান্নার পাশে না দাঁড়ানো নয়, শুধু পাশে না দাঁড়ানো না, আমি তাদের যে আসল যে রং, আপনি দেখুন যে আজকে যে নাগরিক সংলাপের উদ্যোগ যারা গ্রহণ করেছিলেন তাদের মধ্যে মান্না ভাই কিন্তু অন্যতম।
কোন প্রেক্ষাপটে আপনি বলছেন বিএনপি আওয়ামী লীগের বাইরে একটি মধ্যপন্থী ধারা জনগণকে সাথে নিয়ে নাগরিকদের নিয়ে আপনি এগিয়ে নিয়ে যাবেন, অথচ আপনি কার্যক্রম সবকিছু করছেন, মানুষ নিচ্ছেন, আপনি বিভিন্ন সুবিধা নিচ্ছেন, না, সমস্ত কিছু নিচ্ছেন। আপনি যখন এটা বলছেন, আবার আমরা দেখি যে হয়তো দুই একদিনের মধ্যে এটা ব্যাপকভাবে পত্রিকায় আসবে যে মাহমুদুর রহমান মান্নার এই টেলিফোন সংলাপ সাদেক হোসেন খোকার সাথে, এটা নিয়েও কিভাবে কি হতে পারে সেটা নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়েছে। না, সন্দেহ জায়গা তো এবং আছেই। এটাও বলা হচ্ছে যে মাহমুদুর রহমান মান্না ইয়ে হয়েছেন, মানে প্রতারিত হয়েছেন। এই ধরনের ফেসবুকে কিন্তু আপনি যদি দেখেন, খেয়াল করেন যে দুইটা টেলিফোন হয় মাহমুদুর রহমান মান্না টেলিফোন থেকে রেকর্ড হয়েছে, নয় সাদেক হোসেন খোকার টেলিফোন থেকে রেকর্ড হওয়া ছাড়া এটা বের হতে পারে না। এই ধরনের আলোচনা আমি দেখেছি আজকে সামাজিক যোগাযোগ এখনকার প্রযুক্তির হিসাব কিন্তু তাই বলে। আমি সেই বিবেচনা না যেও তিনি যেই বিষয়ে আলাপগুলো করেছেন সেই আলাপগুলো কিন্তু রাষ্ট্রের জন্য খুবই ক্ষতিকর, এবং তাকে আপনি যেভাবে আমরা ব্যাখ্যা করি না নিয়ে 2015 এই এত বছরের মধ্যে, প্রায় 7 বছরের মধ্যে 63টি কার্য দিবসে উনি মাত্র 7 দিন গিয়েছেন, স্বাক্ষর গ্রহণ শুরু করা যাচ্ছে না। অতএব রুটিন, এবং এখানে যে পর্যায়ে এসেছিল সেই পর্যায়ে এখানে হয় আদালত তাকে সময় দিতে হতো, অথবা গ্রেফতারি পরোয়ানা জারি ছাড়া কোনো এগোনো যাচ্ছিল না, এটাই উনি বলেছেন। তো এইটা সেই রুটিন প্রক্রিয়া। তো আপনি বিষয়গুলো একটু বিস্তারিত যদি আপনার কাছে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি এর সাথে আরেকটু যোগ করতে চাই। আপনি যে বর্ণনাগুলি দিলেন তার পাশাপাশি কিন্তু আরো একটি বিষয়ে বিশেষ তাৎপর্যপূর্ণ, সেটি হচ্ছে আজকেই বিভিন্ন প্রচার মাধ্যমে খবর আছে যে বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জন্য জাতিসংঘ এবং আরেকটি মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে এই গ্রেপ্তারি পরোয়ানার জন্য। তাহলে এটাকে সামনে রেখেই আমাদের কিন্তু আলোচনাটা হওয়া দরকার। বেগম জিয়াকে সরকার গ্রেপ্তার করবে, এই প্রশ্নটা কেন উঠছে? আমার প্রশ্ন এই জায়গায়, কারণ মানে আপনি বলছেন যে সরকার তো গ্রেফতারি পরোয়ানা জারি করেনি, বা সরকার করেছে কি করেনি সে বিতর্ক অনেক পরের। প্রথমত হচ্ছে দুদকের আইনজীবী যেটা বলছেন সেটাই শুধু নয়, তার আগে আমাদেরকে বিবেচনা করতে হবে যে একটি বিচার কাজ চলছে, বিচার কাজের সময়ে যদি